গল্পকথন বাই কল্লোল চ্যানেলে আপনারা শুনছেন আশাপূর্ণা দেবীর লেখা সত্যবতী ট্রিলজির প্রথম উপন্যাস প্রথম প্রতিশ্রুতি। আজ অষ্টাদশ পর্ব। অনেক কথা, অনেক নিঃশ্বাস, ভারী হয়ে উঠেছে বাতাস। তবু আবার একটা গভীর নিঃশ্বাস ফেলে সত্য বলে, আজ তুমি ওই দত্তবাড়ির পান সাজনিগিরি করছো কাটোয়ার বউ, কিন্তু এর থেকে হাজার গুণ মর্যাদা ছিল যদি তুমি কবরেজ বাড়ির উঠোনটা ঝেঁটিয়েও খেতে। মতিচ্ছন্ন, পূর্বজন্মের মহাপাতক, আর কিছু বলার নেই আমার। যাই হোক, তুমি আর দ্বিধা করো না বউ, মেয়ে নিয়ে এক বস্ত্রে চলে এসো। পেটের ভেতরের অন্ন তো আর এক কথায় ধুয়ে মুছে সাফ হবে না, তবে পরনের ওইসব পতিত বস্ত্র ত্যাগ করতে হবে। ও ত্যাগ না দিলে গলদ আর দূর হতে চাইবে না। সে যাক, মেয়েটা কত বড় হলো? কত বড় মানে বয়সের কথা বলছো? শঙ্করীর চোখের ছায় যেন একটা ধূসর শূন্যতা। সে শূন্যতার স্পর্শ তার কণ্ঠে এসে লাগে। বয়স তোমার কাছে আর লুকোছাপা করব না ঠাকুরজি, স্পষ্টই বলছি, বয়স 14 উতরে গেছে এই মাঘে। মাঘে? তাহলে তো 15 চলছে। সত্য বিমূঢ়ভাবে বলে, বিয়ে? বিয়ে? শঙ্করী ক্ষুব্ধ ব্যঙ্গ মিশ্রিত একটু হাসে। এই ব্যঙ্গ ভাগ্যকে, এই ক্ষোভ সত্যর প্রশ্নতে। সত্য একটু চুপ করে থেকে বলে, তা যাদের সংসারে আছো তারা কিছু বলে না? তাদের কি জবাব দাও? শঙ্করী তেমনি একটু হেসে বলে, সে জবাব আগে থেকেই ঠিক করে রেখেছিলাম। বলেছি 5 বছরে বিয়ে, 7 বছরে বিধবা, শ্বশুরবাড়ি চক্ষেও দেখেনি। সত্য ইতিমধ্যে শিউরে উঠেছে। বলো কি বউ, কি সব্বনেশে মা তুমি! আই বুড়ো মেয়েটাকে বিধবা বলে পরিচয় দিয়েছ। সমগ্র পৃথিবীতে এমন কথা কেউ কখনো শুনেছে? বলি, এই কাণ্ডটি যে করে রেখেছ, আজন্ম তো তাকে আলো চাল কাঁচকলা গিলতে হচ্ছে। তা হচ্ছে বই কি, আমারও যা তারও তাই। তার বেশি জুটছেই বা কোত্থেকে ঠাকুরজি? সত্য পরিতপ্ত সুরে বলে, তা যেন হলো, কিন্তু এরপরে ওর বিয়ে দেবে কে করে? শঙ্করী নিঃশ্বাস ফেলে বলে, সে পরিচয় না দিলে কি বিয়ে দিতে পারতাম ঠাকুরজি? বাপ ঠাকুরদার পরিচয়হীন মেয়েকে কে বউ বলে ঘরে তুলবে? সত্য ভুরু কুঁচকে বসে থাকে কিছুক্ষণ, তারপর বলে, তা সেই নগেন না কে? তার সঙ্গে তো বিয়ে হয়েছিল তোমার বললে। ফাঁকি ফাঁকি, সব ফাঁকি, বুঝলে ঠাকুরজি? সেই নরকের কীট পাপিষ্ঠ শয়তান ফাঁকি দিয়ে আমাকে, কি বলবো ঠাকুরজি, ওই ভোগায় না পড়লে কি এ দুর্মতি আমার হতো? বলল, কলকাতা এখন বিধবা বিয়ের চল হয়েছে। কত অল্প বয়সী বিধবা দিব্যি সুখে স্বচ্ছন্দে ঘর করছে। সেই ভোগায় ভুলে পাতালের সিঁড়িতে পা ফেললাম। সত্য বিরস মুখে বলে, তাহলে বিয়ে করনি? না, সে মিথ্যে বলবো না, করেছিল। বিধবা বিয়ে দিতে রাজি হয় এমন পুরুত ডেকে অগ্নিনারায়ণ সাক্ষী করে ঠাঁট একটা দেখিয়েছিল। কিন্তু সেই বিয়েকে সে যদি মনে মনে সত্যি বলে মানত, তাহলে কি পেটে সন্তান এসেছে শুনি আমাকে ছেঁড়া কাপড়ের মতো ফেলে চলে যেত? তা যাক, সত্য একটা আশ্বস্তির নিঃশ্বাস ফেলে। তার চরিত্রের উপযুক্ত কাজই সে করেছে। কিন্তু তুমি তো এক প্রকার ধর্মে খাঁটি আছো, আর তোমার মেয়েকেও অধর্মের সন্তান বলা চলে না। বিধবার বিয়ে আমার চোখে অবশ্যই ভালো ঠেকে না, তবে মন্দের ভালো। বড় বড় পণ্ডিতরা যখন শাস্ত্র পড়ে বুঝে সুঝে বিধান দিয়ে রেখেছেন, তখন একেবারে তো উড়িয়ে দেয়া যায় না। তাঁদের চেয়ে আমি পণ্ডিত নই। তবুও বলবো কাটার বউ,
মেয়ের এই মিথ্যে বিধবা পরিচয়টা তোমার দেওয়া উচিত হয়নি। তার কাছেও তো একটা জবাব আছে। সে যখন বড় হবে, 5 জনের বিয়ে থাওয়া গয়না কাপড় ঘর বর দেখবে, তখন তার প্রাণের ভেতরটি কেমন করবে? তখন তোমায় একদিন শুধোবে না, মা হয়ে তুমি আমার এই করলে? শঙ্করী কথার মাঝখানেই উদাস গভীর সুরে বলে, সে জিজ্ঞেসের গোড়াও মেরে রেখেছি ঠাকুরজি। তাকেও ওই কথাই বুঝিয়ে রেখেছি। বলেছি, 5 বছর বয়সের ঘটনা তোর স্মরণে নেই। বউ আবেগকম্পিত স্বরে শুধু এই একাক্ষর শব্দটুকু উচ্চারণ করে সত্য। শঙ্করী সত্যর সেই ক্ষুব্ধ বিস্মিত আহত মুখের দিকে তাকিয়ে বলে, তা তুমি আমায় শতেক ঝাঁটা মারতে পারো ঠাকুরজি, কিন্তু এছাড়া আর কোনো উপায় আমি দেখতে পাইনি। বলতে পারো আমি মা নই, রাক্ষসী, কিন্তু তবু তো সেই দুর্দিনে গর্ভশুদ্ধ গঙ্গায় ডুবে মরতে পারিনি। আর ওর জন্যই দৌড় দৌড় ঘুরেছি, হাজার লাথি ঝাঁটা খেয়েছি, মান অপমান জলাঞ্জলি দিয়েছি। আর আজ সোনার বেনের দাসত্ব করে ভাত খাচ্ছি। কিন্তু বাড়ি ভালো নয়। লোকে বলে অন্নদাতার নিন্দে করতে নেই, তবু না বলে উপায় নেই। সমস্ত মেয়ে নিয়ে ও বাড়িতে কাঁটা হয়ে থাকা। শুধু মেয়েটাকে যদি তুমি... চুপ করে যায় শঙ্করী। অনেকক্ষণ নীরবতার পর সত্য আসতে বলে, নাম কি রেখেছ? নাম? শঙ্করীর কণ্ঠে যেন অপরাধের সুর বাজে। 2 মাস বয়স থেকে হাসিটা লক্ষ্মী ছাড়ির এত মন কাড়া ছিল। নাম রেখেছিলাম সুহাসিনী। তা অপরাধের সুর আসাই স্বাভাবিক। ওই হতভাগ্য মেয়েটার নাম মলিনা কি অশ্রুমতী, নিদেন পক্ষে ছায়া কি দাসী, এমন কিছু একটা হলেই যেন শোভা পেত। কিন্তু সত্য সে খোঁটা দিল না। সত্য বলল, তা মন্দ নয়। সে যাক, বাড়ি যখন অমন বলছো তখন আর থাকা ঠিক নয়। মেয়েকে নিয়ে অবিলম্বে চলে এসো। হ্যাঁ, বাড়ি ওদের অমনি। নবকুমারের কাছে বসে সত্য চাপা তীব্র স্বরে বলে, বদ্দর ঘরের মেয়ের এসব কথা মুখে আনলেও পাপ। তবে অবস্থাটা তোমায় স্পষ্ট করে খুলে না বললেও তো তুমি বুঝবে না। ওই রূপের ডালি মেয়ে নিয়ে কি কাঁটা হয়ে থাকে বউ, বুঝে দেখো। বলে নিচের তলায় রান্নাবাড়ির কাছে একখানা ছোট্ট ঘর আছে, তাতে নাকি কাঠ ঘুটে থাকত। সেই ঘর পরিষ্কার করে মায়েঝি আছে। কেন না, পাছে কারোর চোখে পড়ে যায়। দিনান্তে একবার নাইতে খেতে ঘর থেকে বেরোতে দেয় মেয়েকে, তাও নিজের কড়া পাহারায়। আই বুড়ো মেয়েটাকে বিধবা পরিচয় দিয়ে রেখে দিয়েছে। ভাবো কষ্ট। নবকুমার কিন্তু খুব বেশি বিচলিত হয় না, বরং নিতান্ত বেজার মুখে বলে, তা সে যার কথা সে বুঝবে, তোমার এত আগ বাড়াবার দরকার কি? শুধু গরিব দুঃখী অবিরে বিধবা ভাজ হতো, তার মানে ছিল। এসব কি? না না, এসব কেচ্ছা কেলেঙ্কারি আমার বাড়িতে ঢোকানো চলবে না। বাসাতেই নয় এসেছি, তা বলে বেওয়ারিশ তো নই আমি। মা শুনলে আর আমার মুখ দেখবে না তোমার হাতে জল খাবে? সত্য স্থির কণ্ঠে বলে, বলার আমার অনেক কথাই ছিল, কিন্তু বলবো না সেসব। শুধু বলছি, আমি যদি তাদের মত করাতে পারি। হ্যাঁ, মত করাতে পারো? নবকুমার বলে ওঠে। এ তোমার কাছে আলগা নবকুমার বাড়ুজ্জে কিনা যে তোমার কথায় বসবে উঠবে? সে বড় শক্ত ঘাঁটি। সত্য ভ্রুভঙ্গি করে বলে, নিজের মুখে নিজের ব্যাখ্যানটা আর নাই করলে। বেশ, ওনাদের মতটা পেলেই তো হল। তা তোমাকে বিশ্বাস নেই। তুমি যা ডাকাত, হয়তো শ্বশুর শাশুড়ির গলায় গামছা মোড়া দিয়ে মত আদায় করবে। এত ঝামেলার দরকার কি শুনি? আমি বলে দিচ্ছি, আমার সংসারে ওসব চলবে না। সত্য সহসা ভ্রুভঙ্গি ত্যাগ করে উদাস মুখে বলে, বেশ, তাই ভালো। সেই কথাই বলে দেব ভাজকে,
বলবো, না বউ, এ সংসারে তোমার ঠাঁই হবে না। ভুল করে ভেবেছিলাম সংসারটা বুঝি আমার। তা মস্ত একটা হাতুড়ির ঘায়ে ভুলটা ভেঙেছে, চোখ ফুটে গেছে। ভালোই হলো, শিক্ষা হয়ে গেল। নবকুমার বসে পড়ে। নবকুমার চোখে সর্ষে ফুল দেখে। নবকুমার সমস্ত বীরত্ব ত্যাগ করে ওর সেই চিরমুখস্থ কথাটা বলে বসে। হলো তো, অমনি রাগ হয়ে গেল? রাগের কথা আমি কিছু বলিনি, শুধু বলছি সুখে থাকতে ভূতের কিল খাওয়া কেন? সত্যর মুখের কাঠিন্য কিছুটা হ্রাস পায়। সত্য স্থির স্বরে বলে, আরেকদিন তোমার এই প্রশ্নের উত্তর দিয়েছিলাম, আজ আবার দিচ্ছি। কিল খাওয়া কেন জানো? মানুষ জাতটা মানুষ বলে, গরু গাধা পাখি পক্ষী নয় বলে। আর ওই যে আবার একটা মেয়ে রয়েছে, রয়েছে সে কথা তো হয়েই গেছে। সেও মায়ের মতো হবে কিনা, যাতে না হয় সেই চেষ্টাই করতে হবে। সত্য উঠে যায় দৃঢ় সংকল্পের মুখ নিয়ে। সুহাসিনী, ডাকনাম সুহাস। হ্যাঁ, বয়সের সঙ্গে সঙ্গে রূপের ডালি হচ্ছে। শঙ্করীর বাস্তুহারা কৈশোর মূর্তি যেন ওর মধ্যে এসে পুনর্বাসন করেছে। এত দুঃখ ধান্দা, এত লাঞ্ছনা গঞ্জনা, মায়ের এত কড়া শাসন, তবু কলায় কলায় ভরে উঠছে দেহ। 15 কলা ভর ভর, আর একটা কলা হলেই সম্পূর্ণ। মেয়ের রূপ দেখে শঙ্করীর বুক কেঁপে ওঠে। তাই কখনো মেয়েকে কোলে নিয়ে কাঁদে, কখনো মেয়েকে দাঁতে পেশে। মেয়েকে দাঁতে পেশা তো নয়, নিজেকেই জাঁতায় পেশা। কিন্তু করবে কি শঙ্করী, তার যে বেড়া আগুন। যেদিন সত্য হাত ধরে বসল, সেই রাত্রেই মেয়েকে যাচ্ছে তাই করল শঙ্করী। বলল, তবে আন খানিক বিষ, তুইও খা আমিও খাই, সকল জ্বালা জুড়োক, সকল সমস্যা মিটুক। কথাটা এই মার মারফত সত্যর প্রস্তাব শুনে সুহাস একেবারে বেঁকে বসেছে। ওসব অনাসৃষ্টির মধ্যে যেতে রাজি নয় সে। অনেক হাড়ির হালের শেষে, অনেক ঘাটের জল পার করে এতদিনে যদি পায়ের তলায় একটু মাটি মিলেছে, যার তুল্য নেই রাজবাড়িতে আশ্রয় জুটে গেছে, এখন আবার অনিশ্চিতের সমুদ্রে ঝাঁপ দিতে যাবার দরকার কি? আপনার লোক, 3 কুলে কেউ ছিল না, এক মুঠো পড়ামুড়ি নিয়ে কেউ এগিয়ে আসেনি, এখন হঠাৎ ভুঁই ফুঁড়ে আপনার লোক গজালো। হতে পারে কোন এক সময় দেশের লোক ছিল, কিন্তু তাতে কি 4খানা হাত পা বেরোচ্ছে? হঠাৎ তার এত দরদ উঠলবার কারণই বা কি? আর কিছুই নয়, বিনিমাইনের দাসী রাঁধুনি পেয়ে যাবার আশ্বাস। ভেবেছে 2টো দরদের কথা কয়ে একেবারে বাড়িতে পুরে ফেলতে পারলে হয়। শঙ্করী যেমন বোকা, তাই বুঝতে পারে না। এরপর একুল ওকুল দুকুল যাবে। হ্যাঁ, প্রথমটাই এত কথাই বলেছিল সুহাস। এত কথাই বলতে পারে সে, অবশ্যই আর কারুকে নয়, শুধু মাকেই। মায়ের ওপর দাপটের অবধি নেই। জন্মাবধি যত দুঃখ কষ্ট অভাব অসুবিধে পেয়েছে চিরদিন, তার ঝাল ঝেড়েছে মায়ের ওপর। তবু তো সম্পূর্ণ ইতিহাস জানে না, সত্য ইতিহাস জানে না। জানে গর্ভে নিয়ে বিধবা বলে, সে সন্তানকে অপয়া বলে দূর দূর করেছিল বাড়ির লোক। তাই শঙ্করী দুঃখে অভিমানে মেয়ে নিয়ে পথে বেরিয়ে পড়েছিল। সেটাই অভিযোগ সুহাসের। মার অবিমৃষ্যকারিতাতেই যে তাদের এই হাড়ির হাল, সে বিষয়ে সন্দেহ নাস্তি। যাক, সে যা হোক হয়ে গেছে, এখন আবার এ কি? মায়ে ঝিয়ে তর্ক বাঁধে, শঙ্করী যাচ্ছে তাই করে মেয়েকে। এবং সুহাস সতেজে বলে, ঠিক আছে, আমি যখন এতই পাথর তোমার গলার, সে পাথর সরিয়ে দিয়ে যাব। কথায় আছে মাটি বোবা, কিন্তু কলকাতার মাটি বোধ করি কথা কয়। বোধ করি তার মূল বনেদে অনন্তকালের সহস্র স্তরের ঐতিহ্য নেই বলেই
প্রকৃতিতে তার উঠতি বয়সের মেয়ের চপলতা আর মুখরতা। সেই মুখরতার ঝাপটায় সে মুখকে বাচাল করে তুলতে পারে। তাই কলকাতার বাসিন্দারা কিছু না শিখেও পণ্ডিত, কিছু না বুঝেও বোদ্ধা। সত্য বলে এ নাকি শুধু কলকাতার হাওয়াই নয়, কলের জলেরও গুণ। তা হতেও পারে। আদি অনন্তকাল তো লোকে পৃথিবীর গহ্বর থেকে আজলা ভরে জল নিয়েই তৃষ্ণা নিবারণ করেছে, জীবনযাত্রার প্রয়োজন মিটিয়েছে। যেখানে সে গহ্বর আছে ভালোই, যেখানে নেই সেখানে কোদাল চালিয়ে গহ্বর খুঁড়েছে। তারপর তার কাছে এসেছে ঘট নিয়ে, কলসি নিয়ে, ভরে নিয়ে গেছে অসময়ের জন্যে। কে কবে মাটির নিচে নল চালিয়ে জলকে হাতের মুঠোয় মুঠোয় পৌঁছে দিয়ে তাকে হুকুমের চাকর বানিয়ে ফেলবার কল গড়তে শিখেছিল? শেখেনি, কলকাতা শিখে ফেলেছে। জল হেন দুর্লভ বস্তু কল মোচড় দিলেই তাকে আদায় করছে। এ কি কম তাজ্জব! এই জলের বিশেষ গুণ শরীরে বর্তাবে বই কি। আর কিছু না হোক, কলের জলটা সাহসের যোগানদার। নইলে আর নবকুমারের সাহস হয় ভবতোষ মাস্টারকে মুখের ওপর বলতে, আমরা আপনাকে ত্যাগ করলাম মাস্টার মশাই, ভবিষ্যতে আপনি আর আমাদের বাড়িতে মাথা গলাতে আসবেন না। বলেছে। সে খবরটা নবকুমার নিজেই গিয়ে পৌঁছে দিল নিতাইকে। বলল, রেখে ঢেকে বললাম না, বুঝলি, আচ্ছা করে শুনিয়ে দিলাম। যখন মান্যের ছিল তখন মান্য করেছি। এখন যদি উনি নিজের মর্যাদা নিজে ঘুচিয়ে গালে মুখে চুনকালি লেপেন, মান্য রাখবার দায় আমার নয়। এই বুড়ো বয়সে উনি যদি ধর্ম খোয়াতে পারেন, মানুষের শ্রদ্ধা ভক্তি ভালোবাসা সবই খোয়াতে হবে। ছি ছি, কি করে যে দুর্মতি হলো মাস্টারের, ভেবে কুল কিনারা পাচ্ছি নে। বিদেশ বিভূঁই জায়গা, একটা অভিভাবকের মতো ছিলেন, সেটা ঘুচল। নিতাই একটু পরিতৃপ্তি হাসি হেসে বলে, সম্পর্ক রাখবি না তাহলে? খেপেছিস? উনি তো পতিত, পতিতের সঙ্গে আবার সম্পর্ক কি? না, নিতাইকে পতিত বলে ত্যাগ করেনি নবকুমার। প্রতিদিন ওর মেসে ধর্না দিয়ে দিয়ে হাতে পায়ে ধরে বলে এবং শেষ অবধি ভবতোষ মাস্টারের পরামর্শ মতো সত্যকে দিয়ে বলিয়ে সুরাহার পথে এনেছে তাকে। অবশ্যই সেও হয়ে গেল অনেক দিন। নবকুমারের বড় ছেলে, যার ভালো নাম নাকি সাধন কুমার, সে তখন 4th ক্লাসে পড়ত, আর এখন সে এন্ট্রান্স পাশের পড়া পড়ছে। সত্য বলেছে জলপানি নেওয়া চাই, বলেছে জলপানি নিয়ে পাশ করতে না পারলে সত্যর জীবনের সাধনাই মিথ্যে। গাঁয়ের ছেলেরা 5 মাইল রাস্তা ভেঙে জেলা স্কুলে পড়ে পড়ে যেটুকু করছে, সত্যর সাধন কুমারও যদি এতখানি সুযোগ সুবিধে পেয়েও সেইটুকুই করে, তাহলে সত্যর এই যুদ্ধ আর বলক্ষয়ে কি হল? অবশ্য শুধু জলপানি পাওয়াটাই শেষ কথা নয়, মানুষের মতো মানুষ হতে হবে সত্যর ছেলেদের। কিন্তু লেখাপড়ায় মুখুজ্জ্বলটা তো তার প্রথম সোপান। তার ছেলেরা মুখ রাখবে বলে মনে হয়, অন্তত মাস্টার তো তাই বলে। নগদ মাস মাস 10-10টা টাকা দিয়ে যে মাস্টারকে পুষছে নবকুমার। কিন্তু নবকুমারের মাস্টার যে এভাবে নবকুমারের মুখ পোড়াবেন, এই কথা কে কবে ভেবেছিল? স্বস্তি জিনিসটা কি এতই দুর্লভ? সেই কতদিন তো গেল নিতাইয়ের দুর্মতির গ্লানিতে। কত হাঁটাহাঁটি করতে হয়েছে তার মেসে, কত কাকুতি মিনতি করতে হয়েছে তার কাছে। হেসে উড়িয়েছে নিতাই, জ্বালা ভরা তিক্ত হাসি। বলেছে, আমাদের মতো একটা অখদ্য অবদ্ধের জন্য আবার ভাবনা, রইলাম কি উচ্ছন্নে গেলাম, ত্রিভুবনের তাতে কার কি এসে গেল? বেশ আছি, খাচ্ছি দাচ্ছি, রঙিন নেশা নিয়ে পড়ে আছি। তোমরা বাবা গুড বয়, দামি মাল, জগতে তোমাদের দরকার আছে, তোমরা ভালো হোগে যাও। কিন্তু এই এক জায়গায় নবকুমার হাল ছাড়া হয়নি, দৃঢ় থেকেছে, নিতাইকে সুপথে আনতেই হবে। শেষ পর্যন্ত ভবতোষ মাস্টারের নির্দেশ মতো সত্যর কাছেই নিতাইকে টেনে এনে হাজির করেছিল নবকুমার। বলেছিল, নাও
এবার মোকাবেলা করো দেওরের সঙ্গে, বোঝাও সংসারে ওর দাম আছে কি নেই। সত্যর তখন শঙ্করীর ব্যাপারে মন প্রাণ ভালো নয়, তাই প্রথমে থমথমে মুখে বলেছিল, দাম আছে কি নেই সে কথা আমি বোঝাবো? নবকুমার মাথা চুলকে বলে, ও তো তাই বলছে, মানে বলছে ও উচ্ছন্নে গেলে কারুর কিছু আসে যায় না। হঠাৎ স্পষ্ট করে চোখ তুলে তাকিয়েছিল সত্যর নিতাইয়ের দিকে, বলেছিল, কারুর কিছু এসে যাবে না সেটা জেনে ফেলেছ? সব জানতা তুমি? নিতাই সে দৃষ্টির সামনে মাথা নিচু করেছিল। সত্য তীব্র স্বরে বলে উঠেছিল, আমি বলছি আমার এসে যাবে, মানবে সে কথা? নবকুমার এই তীব্রতার মানে খুঁজে পায়নি, ঘাবড়ে গিয়েছিল। ওর ধারণা ছিল সত্য কাকুতি মিনতি করবে, দিব্যি দিলেশা দিবে, কিন্তু কই, তেমন কিছু তো দেখা গেল না। ধমকি কি দিল তাও তো মনে হচ্ছে না, অথচ কথাটা যে জোরালো তাতে সন্দেহ নেই। আবার তেমনি জোরালো সুরেই বলল সত্য, আমি বলছি তোমায় ভালো হতে হবে, সভ্যভব্য ভদ্রন্যক হতে হবে। মানুষ যে বনের জন্তু জানোয়ার নয় সেটা মনে রাখতে হবে। আপিসে ছুটি নাও 10 দিন, দেশে যাও, বউ নিয়ে এসো, আমি এখানে বাসার ব্যবস্থা করে রাখছি। বউ? বাসা? নিতাই আস্তে আস্তে মাথা নাড়ে, সে অসম্ভব। অসম্ভব? কেন, অসম্ভবটা কিসে? বাড়িতে রাজি হবে না। কে রাজি হবে না, তোমার বউ? সত্যর স্বর তীব্র, না মানে একরকম তাই, মামা মামি রাজি হবে না, কাজেই সেও? এ তো দেখছি আচ্ছা স্বার্থপর মেয়ে। স্বার্থপর? নিতাই আকাশ থেকে পড়ে। যেখানে পরার্থপরতার চরম পরাকাষ্ঠা, সেখানে কিনা স্বার্থপরতার অপবাদ? আপনার কথাটা ঠিক বুঝতে পারলাম না বোঠান। সঙ্গে সঙ্গে নবকুমারে বলে, তাই তো, তোমার এই কথাটা বড় আবোল তাবোল হলো বউ। বুদ্ধি খরচ করলে বুঝতে আবোল তাবোল নয়। বলি ওপরওয়ালাদের গড়ে গড়ে যে দেবে বউ, সে কি সেট দেয় না ভালোবাসায়? বোঝাও আমায়। স্বামীর থেকে বেশি ভালোবাসে তাদের। স্বামীর কাছে থেকে স্বামীকে রেঁধে বেড়ে খাইয়ে যত্ন করে যে পরিতৃপ্তি পাবে, তার থেকে বেশি তৃপ্তি পাচ্ছেন তেনাদের যত্ন করে? হক কথা বলো। প্রশ্নটা নিতাইকেই, তবে উত্তর দেয় নবকুমার। বলে, আহা, এটা আবার একটা কথা নাকি? বাসায় আসতে চাইলে লোকনিন্দে নেই, 5 জনে মন্দ বলবে না? তোমার মতো, হ্যাঁ আমার মতো ডাকাত আর কে আছে? সে যাক, অনেক দিনের পুরনো কথা ওটা। বলি 5 জনে আমায় একটু মন্দ বলবে এই ভয়ে স্বামীহেন বস্তুকে ভাসিয়ে দেব, হোটেলের ভাতে ছেড়ে দিয়ে শরীর স্বাস্থ্য ঘোচাবো, তার উচ্ছন্নতার পথে যেতে দেব, এটা স্বার্থপরতা নয়? 5 জনে মন্দ বললে কি আমার গায়ে ফসকা পড়বে? কাজটা যে মন্দ নয় সেটা আমার অন্তরাত্মা বুঝবে না? সে তো আবার বাঁজা মানুষ, কি নিয়ে আছে শুনি? উদয়াস্ত জগতের যাবতীয় উঁচা কাজ নিয়ে পড়ে আছে, তার বিনিময়ে লোকে সুখ্যাতি করছে। এই কি মনীষীর জীবন? আমি তোমায় বলছি ঠাকুরপো, যদি নিজের হিত চাও, বউকে নিজের কাছে এনে রাখো, বাসা আমি দেখছি। হঠাৎ আর একদিনের মতো নিতাই একটা কাজ করে বসে। হেঁট হয়ে সত্যর 2 পায়ে হাত দিয়ে মাথা ঠেকিয়ে বলে, নিজের হিত অহিত আমি বুঝি না বোঠান, বুঝি শুধু আপনাকে। আপনি যদি হুকুম করেন তাহলেই। হ্যাঁ, হুকুমই করছি আমি, হুকুম করছি মানুষের মতো ঘর সংসার করো, অলিক স্বপ্ন নিয়ে মাথা ঘামিও না। নিতাই চলে যায়, সত্য চলে যায় নিজের কাজে। নবকুমার বোকার মতো দাঁড়িয়ে থাকে ফেল ফেলিয়ে। প্রকৃত ঘটনা যে কি ঘটল তা যেন অনুধাবন করতে পারছে না, অথচ ওর চোখের উপরই এমন একটা কিছু ঘটল যেটা ঠিক সচরাচরের নয়, এই বোধ আসছে। সত্য আর নিতাই যেন উর্দু, ফার্সি, অন্য আরেক ভাষায় কথা বলল, অথচ সত্যকে এখন জিজ্ঞেস করে ব্যস্ত করাও চলে না।
শঙ্করীর কীর্তিতে সত্য নিতান্তই মনমরা এখন। সত্যি শঙ্করী যে সত্যর সঙ্গে এত বড় শত্রুতা সাধবে, এ কি সত্য স্বপ্নেও ভেবেছিল? এ যেন পূর্বজন্মের শত্রুতার ঋণ শোধ করে গেল। নইলে চিরদিনের হারিয়ে যাওয়া মানুষটা একদিনের তরে মনের কোণেও যাকে আনেনি, সে হঠাৎ এমন আচমকা দেখাই বা দেবে কেন, চেনাই বা করবে কেন? কত সুখে কাটাচ্ছিল সত্য, হঠাৎ যেন শঙ্করী সেই সুখের প্রাণে একটা ছুরির আঁচড় কেটে ক্ষত দিয়ে গেল। সেই যে গল্পে আছে, কবর থেকে প্রেতাত্মা উঠে এসে মানুষকে যন্ত্রণা দেয়, সেই প্রেতাত্মার মতোই করল শঙ্করী। কি করেছিল সত্য তার কাছে, যেইভাবে দাগা দিয়ে গেল সত্যকে? বাবাকে চিঠি লিখেছিল সত্য, শঙ্করীকে পাওয়ার খবর জানিয়ে। বাবা কি বলেন না বলেন জানতে। সে চিঠির জবাব আসার আগেই নতুন খবর ঘটাল শঙ্করী। দুদিনও সইল না তার। এ যেন সত্যি সত্যকে ধরল আর ধারালো অস্তরখানা সানিয়ে তুলে বসে দিল সত্যের বুকের মাঝখানে। এই দীর্ঘকাল ধরে শত লাঞ্ছনা আর শত ধিক্কারের ভাত খেয়ে খেয়ে যে প্রাণটাকে পুষে রেখেছিল শঙ্করী, একটা দিন সত্যর কাছে ভালোবাসার ভাত খেয়ে হেলায় বিসর্জন দিল সেই প্রাণটাকে। এর চাইতে ভয়ঙ্কর নিষ্ঠুরতার কি আছে? খবরটা শুনেই সত্য মাথায় হাত দিয়ে বসে পড়ে সেই কথাই বলেছিল। জানতাম চিরকেলে পাশানো, মেয়ে মানুষ এত বড় নিষ্ঠুর। তারপর ডাক ছেড়ে বলে উঠেছিল, কি কুক্ষণে আমার সঙ্গে দেখা হয়েছিল তোমার, কি কুক্ষণে আমি তোমায় বলেছিলাম তোমার মেয়েটার ভার নেব। কেন মরতে বললাম গো? না বললে তো তুমি এমনভাবে দায়মুক্ত হতে পারতে না। তা কথাটা ভুল নয়। সুহাসের দায়েই তো এ যাবৎকাল অত বড় গ্লানির জীবন বয়ে বেড়াচ্ছিল শঙ্করী। সে দায় থেকে মুক্ত হল বলেই তো, নাকি এ শুধু সাময়িক উত্তেজনার ফল? মেয়ে যখন মায়ের সঙ্গে কোঁদল করে বলে বসেছিল, আমি তোমার গলায় এতই যখন পাথর, সে পাথর সরিয়ে দিয়ে যাব, তখন কি শঙ্করীর মুখে একটা ক্রুদ্ধ আক্রোশের তীব্র হাসি ফুটে উঠেছিল? ও কি ভেবেছিল, বটে চিরকাল আমি শুধু জব্দ হব তোমার কাছে? পাপের প্রাচিত্তির আর হচ্ছে না আমার? জন্মাবধি জব্দ করে রেখেছ তুমি আমাকে, আবার মরেও জব্দ করতে চাও? দেখাচ্ছি এবার কে কাকে জব্দ করে। কে জানে কোন কথাটা সত্যি। ঠান্ডা মাথায় ভেবে চিনতে দীর্ঘকালের পরিকল্পনাকে রূপ দিয়েছিল শঙ্করী, নাকি ক্ষণিক মুহূর্তের অসতর্কতায় কূলে এসে ওঠা নৌকাখানাকে ডুবিয়ে দিয়ে বসেছিল? না, প্রকৃত কথা কেউ জানে না। আত্মহত্যা করবার আগে যে একটু লিখে রেখে যেতে হয় আমার মরার জন্যে কেউ দায়ী নয়, সেটুকুও জানত না শঙ্করী। অথবা সে রেওয়াজ তখনও চালু হয়নি। লিখতে ওরা শেখেনি বলেই হয়তো চালু হয়নি। চালু হয়নি তাই রাত পোয়াতেই দত্তদের বাড়ির অন্দরে হৈ হৈ উঠল। রাতে রান্নাঘরের পাশের ঘরে আড়ায় দড়ি বেঁধে ঝুলে মরেছে পানসাজনী বামুন দিদি। ওমা, কেন গো, কি দুঃখে? এই যে কাল আহ্লাদের সাগরে ভাসছিল, দেশের লোকের সন্ধান খবর পেয়ে তাদের কাছে আদরের ভাত খেয়ে চাকরি ছেড়ে দিয়ে চলে যাবই তো বলছিল দেশের লোক চিরকালের চেনা জানা ছাড়ছে না, মেয়েটা শুদ্ধ ভার নেবে বলেছে। এ সুযোগ ছাড়তে পারবো না মা, অনেকদিন তো দাস্যবৃত্তি করলাম। কালীতলায় নাকি পরিচয় হয়েছিল, কিন্তু মানুষটার কেউ না, দত্তদের 7 নম্বর বাড়ির সেই অহংকারী ভাড়াটে। তার কাছেই আশ্রয়ের আশ্বাস পেয়েছিল সে, চলেই যেত। তবে দিনক্ষণের ছুতো দেখিয়ে বলেছিল, চৈত পৌষ ভাদ্র এই 3 মাসে পোষা বেড়ালকেও বিদায় করে দিতে নেই মা, দিলে গেরস্তের অকল্যাণ। এতদিন নেমক খেলাম, অকল্যাণ করব না তোমার, এই মাসটা আর যাব না। হঠাৎ সেই সদ্বুদ্ধি
কি করে বিনষ্ট হল শঙ্করীর? কি করে বিস্তৃত হল সে নিমুখের ঋণ? তাই অদিনে অক্ষণে গেরস্থর অকল্যাণ ঘটিয়ে চিরদিনের মতো বিদায় হয়ে গেল। হৈ হৈ হল, তবে নাকি বড় মানুষের অন্দর, আর দিন দুঃখী চাকরানি বিধবার প্রাণ। তাই সে হৈ হৈ ফুটল আর মরল। থানা পুলিশ তো দূরের কথা, বৈঠকখানার কর্তারাও টের পেলেন কি পেলেন না। অন্তত টের পেয়েছেন এই লক্ষণ প্রকাশ পেল না তাদের আচরণে। গড়গড়ার একটানা শব্দটার একবার হয়তো একটু ছন্দপতন হল, গলা থেকে একবার হয়তো একটু হুঙ্কার উঠল, তার বেশি নয়। দত্তদের খিড়কির দরজা দিয়ে বার হয়ে গেল শঙ্করীর মৃতদেহ। নিজের দরজায় কাঠ হয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখল সত্য। যখন চলে গেল, চোখ ছাড়া হয়ে গেল। হাত দুটো একবার তুলে নমস্কার করে মনে মনে বলল, এত পতনেও ভেতরে ভেতরে তুমি খাড়া তেজে ছিলে বউ, বুঝতে পারছি। তাই ছোট ননদের করুণার আশ্রয়ে থাকতে আর রইলে না। সবাই শুধুচ্ছে কারণ কারণ, হাড়ে হাড়ে বুঝছি আমি কারণ। কি করব, আমার নিয়তি, ভগবান যাকে যার নিমিত্ত করেন। ঠিক এই সময় ও বাড়ি থেকে একজন দাসী ডাকতে এলো সত্যকে। বড় গিন্নিমা ডাকতেছে। সত্য দ্বিরুক্তি করল না, হয়তো এই ডাকটির প্রতীক্ষাই করছিল। অবশ্য ডেকে ওকে সন্দেশ খাওয়াবেন দত্তগিন্নি এমন আশা করবারও হেতু ছিল না। তবে এতটাও ভাবেনি সত্য। ভাবেনি ন ভূত ন ভবিষ্যতি করে তিনি গাল পাড়বেন তার 7 নম্বরের প্রজার বউকে। একবার যেন পুলিশেরও ভয় দেখালেন, কারণ 10 ধর্মে সাক্ষী দেবে। সত্যর পরামর্শতেই হঠাৎ সাদাসিধে ভালো মানুষটা কেমন বিগড়ে গেছিল। তুমি ওর মৃত্যুর কারণ, নইলে বেশ তো ছিল এ যাবৎ, বলল দত্তগিন্নি। সত্য মাথা নিচু করে সব অভিযোগ মেনে নিয়ে শুধু বলল, যা হবার তা তো হয়েই গেল, মেয়েটাকে আমায় দিন। তোমায় দেব? মেয়েটাকে? অমন একটি রূপবতী উঠতি বয়সের মেয়েকে অমনি এক কথায় বিলিয়ে দেবেন, এত বোকা নন দত্তগিন্নি। ও জিনিস হল হাতের একটা হাতিয়ার। ওকে দিয়ে অসময়ের সময়ে কত কাজ হাসিল হতে পারে, কত কাজে লাগতে পারে। তাই ভুরু কুঁচকে বললেন, তোমায় দেব মানে? তুমি কি ওর ওসি? আমার সংসারেও থাকবে, যেমন ওর মা ছিল। সত্য মুখ তুলে প্রশ্ন করে, পান সাজনী চাকরানি হয়ে? দত্তগিন্নি কালী মুখে কঠিন গলায় বলেন, তা চাকরানির মেয়ে চাকরানি হবে না তো কি রাজরানী হবে? তবে কিনা আমাদের ঘরের পুরুষ বেটা ছেলেদের দয়ার শরীর, নজরে পড়তে পারলে তাও হওয়া আশ্চর্য নয়। এই বিষাক্ত হুলটা যে দত্তগিন্নি জেনে বুঝে ইচ্ছে করে ফোটালেন, তাতে আর সন্দেহ কি? আসল কথাটা, শঙ্করীর মরণটার জন্যে আগাগোড়া সত্যকেই দায়ী করে বসে আছেন তিনি। কি না জানি মন্তর কানে দিল, আর জলজ্যান্ত ভালো ঝিটা তার কর্পূরের মতো উবে গেল। এর ওপর আবার তার মেয়েটাকে দাবি করতে আসছে। ওরে আমার কে রে? তোমার অহংকার ভাঙবার দিন এবার এসেছে আমার। বুঝেছি তোমার ভেতরের শ্বাস। ওই সুহাসের মা তোমার দেশের লোক, কোনো না আত্মীয়ই। তুমিও তবে সেই পদেরই লোক। মুখে অহংকার দেখিয়ে আমার সঙ্গে টেক্কা। সত্যবতী দত্তগিন্নির মনের কথাটা বোধ করি মুখের ভাষা থেকে আবিষ্কার করে ফেলে। তাই বিচলিত হব না প্রতিজ্ঞা করেই বলে, তাহলে তো সুবিধে। আপনাদের ঘরের পুরুষদের যখন এত দয়ার শরীর, তখন আর ওর কি গতি হবে ভেবে কাতর হই কেন? সদ্গতিই হবে মনে হচ্ছে। দত্তগিন্নি ভুরু কুঁচকে বলেন, কি বললে? ওই তো বললাম। সদ্গতির কথা কি বললে? বুঝতে যদি না পেরে থাকেন বলে বোঝাতে পারব না, পরে বুঝবেন। যেতে অনুমতি দিন। দত্তগিন্নি আবার নিজ মূর্তি ধরলেন। তোমায় আমি পুলিশে দিতে পারি, জানো? বলতে পারি আমার লোক তোমার প্ররোচনায় মরেছে। সত্য মৃদু হেসে বলে, তবে সেই চেষ্টাই করুন।
কিন্তু আপাতত আপনাদের কোনো দাসী কি ছোট ছেলেকে আমার সঙ্গে দিন, দেখিয়ে দেবে কোথায় আপনাদের বৈঠকখানা। বৈঠকখানা দেখিয়ে দেবে? বৈঠকখানায় যাবে তুমি? তোমার মতলবখানা কি তাই বলো তো? দয়ার মানুষদের কাছে একটু ভিক্ষে চাইব, বামুনের মেয়ের তাতে দোষ নেই। এ তো আচ্ছা জাহাবাজ মাগি। দত্তগিন্নি তেড়ে খাট থেকে উঠে দুমদুম করে মাটিতে নেমে আসেন আর বলেন, তোমার রীতিনীতি তো ভালো দেখছি না। বৈঠকখানা বাড়িতে গিয়ে পুরুষদের কাছে কি ছলাকলা করতে যাবে শুনি, বলে একটু লাজ লাগবে না? সত্যর মাথার কাপড়টা খসে পড়েছিল, সত্যর মুখটা লাল হয়ে উঠেছিল। দুটোকেই সংবরণ করে শান্ত সুরে সত্য বলে, লজ্জার কি আছে? শুদ্ধর মাত্রেই ব্রাহ্মণ কন্যার সন্তান তুল্য। সন্তানের কাছে মায়ের লজ্জার কথাটা উঠবে কেন? তারপর কিসে কি হল দত্তগিন্নির অজ্ঞাত। তবে সুহাসিনীকে সত্যর সংসারেই ভর্তি করে দিতে হল তাকে। মেজকর্তা অর্থাৎ মেজ দেওর চটি ফটফটাতে ফটাতে অন্দরে ঢুকে এসে আদেশ দিলেন, ওই বামন মাগির মেয়েটাকে 7 নম্বর বাড়িতে চালান করে দাওগে বড় বউ। মেয়েটা নাকি ওদের দেশের লোক। বউ মরা দেওর বলতে গেলে বড়গিন্নির হাতের মুঠোর সম্পত্তি। তাই ভ্রুভঙ্গি করে প্রশ্ন করেন, কে কার দেশের লোক সে খবর তোমার কানে আসে কোত্থেকে? আসে কোত্থেকে? শোনো কথা, কানে গিয়ে ঢেলে দিয়ে এলে আসবে না? ওই বাণুজ্যের পরিবার তো নিজে গিয়ে বলল। বলল? তোমার সঙ্গে কথা কয়ে বলল? আহা, পষ্টাপুষ্টি কথা কয়ে কি আর বলল? একটা চাকরানিকে দিয়ে বলালো, আর তুমি অমনি সুন্দর মুখ দেখে গলে গেলে। ধন্যি বটে। এসব অন্দরমহলের কথায় তোমার থাকবার দরকার নেই মেজবাবু। পুরুষ মজা নেই মেয়ে মানুষকে কি করে শায়েস্তা করতে হয় আমার জানা আছে। মেজবাবু বিচলিত হলেন। আহ, কি যাতা বলছো? ভদ্রঘরের মেয়ে ছেলে, বলতে গেলে আমার মেয়ের বয়সী, এসব কি কথা? ছি ছি। বড়গিন্নির চাপা ক্রুদ্ধ কণ্ঠে বলেন, হিল্লিমারি গুরু গোসাই, কত ছলাই জানো? মেয়ের বয়সী মেয়ে মানুষ আর কখনো দেখিনি আমি। যাও যাও, যেখানের মানুষ সেখানে যাও, সুহাসকে আমি কোথাও পাঠাবো না, ব্যাস। মেজকর্তা নিরুপায় ভঙ্গিতে বলেন, কিন্তু আমি যে কথা দিয়েছি, আমার কথার একটা দাম আছে তো। ও, আর আমার কথার দাম নেই না? কি মুশকিল, সে কথা কে বলছে? মেজকর্তা কূট কৌশল ধরেন। আমি বলছি, ও তোমার যখন বিনি চেষ্টায় আপদ বিদেয় হচ্ছে হতে দাও। জানোই তো, গলায় দড়ি মরার সদ্গতি হয় না। আর পৃথিবীতে যার প্রতি বেশি টান ছিল তার কাছে ঘুরে ঘুরে আসে। ওই মেয়েটা তোর একটাই সন্তান, অবশ্যই টান ছিল খুব। বড়গিন্নি শিউরে রামনাম করে উঠলেন। খুব খুব বললে আর কতটুকু বলা হয়? সন্তানে এত আকর্ষণ দত্তগিনী অন্তত দেখেননি কখনো। যাক, আর কাঠখড় পোড়াতে হল না। ওই এক মশালেই কার্যসিদ্ধি হয়ে গেল মেজবাবুর। সুহাসিনী শত অনিচ্ছে নিয়ে সত্যর সংসারে এসে উঠল। অনিচ্ছে সকলেরই। নবকুমারের তো 16 আনাই অনিচ্ছে। সত্যরও আগের সেই বেশ একটি মধুর কর্তব্যের আনন্দ আর রইল না। নেহাতি নিরস কর্তব্যের দায়ে ঘরে আনল তাকে। বাক্যদত্ত হয়েছিল শঙ্করীর কাছে, তাই। এসব তো সেই বছর 4 আগের কথা। এখন তো বেথুন স্কুলে 3 ক্লাস পড়া হয়ে গেল সুহাসিনীর। স্কুলের সুবিধের জন্যই হোক আর দত্তবাড়ির আওতামুক্ত হতেই হোক, মুক্তারামবাবু স্ট্রিটের সেই বাড়ি ছেড়ে বাগবাজারে উঠে এসেছিল সত্য। এ বাড়িতে ভাড়া বেশি, অসুবিধে ঢের। তবে একটা পরম লাভ, গঙ্গা খুব নিকটে। নিত্য গঙ্গা স্নানের পুণ্য অর্জন হয়। আর আরও একটা আকর্ষণ আছে, যে খবর নবকুমারের অজ্ঞাত। নবকুমারের অজানিতেই দুপুরবেলা একটা জায়গায় আনাগোনা শুরু করেছে সত্য। যাক, সে তো নবকুমারের অজানিতেই, তার জন্যে নবকুমারের সুখ দুঃখ নেই। মোটামুটি সুখেই তো থাকবার কথা তার। কারণ বাড়ির ভাড়া যেমন বেড়েছে,
অফিসের মাইনেও তার বেড়েছে অনেক। ছেলে দুটি প্রত্যেক বছর ফার্স্ট সেকেন্ড হয়ে ক্লাসে উঠছে, একজন পাশ দিয়েছে। সত্যর অটুট স্বাস্থ্য আর অপরিসীম কর্মক্ষমতা সংসারটিকে একখানি নিটোল মুক্তোর মতো করে রেখেছে। দেশের বাড়িতে মা বাবা আছেন ভালো, নিতাইটার মতিগতিও ফিরেছে বলা চলে। আর কি চাইবার আছে? ছিল না, চাইবার আর কিছু ছিল না। কিন্তু হঠাৎ ভয়ানক একটা লোকসান ঘটে গেল। হ্যাঁ, হঠাৎই। আর যা হয়েছে তার চারা নেই। বিনা মেঘে বজ্রাঘাত ঘটেছে নবকুমারের, 16 সুখে বিষাদ। ভবতোষ মাস্টার ব্রাহ্মধর্ম গ্রহণ করেছেন, পতিত হয়েছেন। দেশের বাড়িতে আরেক চেহারা ছিল ভাবিনীর। সারাদিন গাধার মতো খাটুনি, সারারাত মোষের মতো ঘুম, 7 চড়ে মুখে রানী, মামা শ্বশুর বাড়ির তামন্ত প্রাণীকে জমের মতো ভয়। কলকাতায় বাসায় আসার আগে এতখানি বয়স পর্যন্ত নিতাইয়ের সঙ্গে কটা কথা বলেছে তার বউ বোধ করি হাতে গুনে বলতে পারে নিতাই। শুধু সেই অনেকদিন আগে যখন একবার বাসায় আসার কথা উঠেছিল, তখনই যা বউয়ের কথা একটু স্পষ্ট শুনতে পেয়েছিল নিতাই। বউ বলেছিল, গলায় দড়ি আমার, লোকলজ্জা ভাসিয়ে গালে মুখে চুনকালি মেখে বাসায় যাব তোমার সঙ্গে। আশেপাশে কোনোখান থেকে যে আড়ি পাতার লীলা চলছে, এ জ্ঞান টনটনে থাকার দরুনই বোধহয় বউয়ের এই উচ্চকণ্ঠ। শুনে নিতাইয়ের মুখ আরও চুন হয়ে গিয়েছিল। পরদিন মামি বলেছিল, কিরে নিতাই, পরিবারকে বাসায় নিয়ে যাবি নাকি তোর পেরানের বন্ধুটার মতন? নিতাই উড়িয়ে দিয়ে বলেছিল, কি যে বলো, খেপেছ? মামি বলেছিল, দেখো বাপু, ভবিষ্যতে আমায় দোষো না। বৌমাকে আমি বলেছিলাম, মনের বাসনা মনে চেপে এখানে পড়ে থাকার দরকার নেই, যাবে তো যাও। তা আবাগির বেটি বলে কি, তোমাদের পা আঁকড়ে পড়ে থাকব, দেখি আমায় কে নিয়ে যেতে পারে তোমাদের আশ্রয় থেকে। মামির কণ্ঠে পরিতৃপ্তির সুর ঝরে পড়েছিল। আর নিতাই তার ধর্মপত্নীর ধর্মজ্ঞানের পরিচয় পেয়ে পরিতৃপ্ত হয়েই কলকাতায় এসে নবকুমারের সংসারে ভর্তি হয়েছিল। কিন্তু সে তো সেই গোড়ার দিকের কথা। তারপর তো কত জল গড়ালো, কত জল ঘোলালো, নিতাইয়ের 10 দশা ঘটল, এবং অবশেষে বন্ধুপত্নীর নির্দেশে অথবা আদেশে আবার সেই পুরনো প্রস্তাব নিয়ে দেশে গেল। ভেবেছিল বেশ একটু লড়তে হবে, কিন্তু আশ্চর্যের বিষয়, এবারে বিনা যুদ্ধেই রাজ্য দখল হয়ে গেল। ঈশ্বর জানেন কে কোথায় কি কলকাঠি নেড়েছিল। তবে নিতাইয়ের বলার আগেই মামি বললেন, কতকাল আর মেসের ভাত খাবি, বৌমাকে এবার নিয়ে যা। মামাও তাই বললেন, এবং দেখা গেল বউ বিনা বাক্যে সুরসুর করে নিতাইয়ের পদাঙ্ক অনুসরণ করল। তার গালে যে চুনকালি পড়ছে এমন মনে হল না ভাবগতিক দেখে। আসলে ব্যাপারটা এই, নিতাইয়ের চরিত্রচ্যুতির খবর দেশ পর্যন্ত পৌঁছেছিল। কারণ নিন্দে আর মন্দ খবরের পাখা থাকে, আর সে পাখা অনেক অশ্বশক্তি সম্বলিত। শুনে অবধি বউ ধরাসজ্জা নিয়েছিল, আর অভিভাবকরা চিন্তান্বিত হয়ে স্থির করছিলেন ঘাঁটি আগলাতে সেনাপতি পাঠানো প্রয়োজন। আর ইতিমধ্যে তো গ্রামের বেশ কয়েকটা বউই গ্রাম ছেড়েছে। মামির নিজের বাপের বাড়ির গ্রাম থেকেই 4-4টে বউ জামালপুরে চলে গেছে। এখানের একটা গেছে কাঁচরাপাড়ায়, একটা সাহেবগঞ্জে। এই রেলের চাকরি হয়ে ছোঁড়াগুলো সাপের 5 পা দেখছে, লজ্জা শরমের মাথা খেয়ে বউ নিয়ে বাসায় যাচ্ছে। অতএব নিতাইয়ের বউ যদি কলকাতায় যাই, জাতিপাত হবে না। তাছাড়া নেহাত অগঙ্গার দেশও নয় যখন, বরং কালীঘাটের কালীমাতা বিদ্যমান। জমি আপনি প্রস্তুত হয়েছিল, তবে নিতাই এত জানত না। নিতাই এক কথায় মত পেয়ে অবাক হয়েছিল। কিন্তু সে আর কতটুকু? এখন নিতাইকে মুহূর্তে মুহূর্তে অবাক করছে ভাবিনি। সে যেন আরেক মূর্তি পরিগ্রহ করেছে। নিতাই কি স্বপ্নেও ভেবেছিল ভাবিনীর এত মুখ আছে? কিন্তু ভাবিনীকেও দোষ দেওয়া যায় না। প্রথম কথা, সে এসেছে ঘাঁটি রক্ষা করতে, বরকে শায়েস্তা করার ব্রত নিয়ে।
দ্বিতীয় কথা, এতদিনের বিবাহিত জীবনে মুখকে অবিরত চুপ করিয়ে রেখে এসেছে ভাবিনি। তা সে ভয়েই হোক আর সুখ্যাতি কিনতেই হোক, সেই রাখার একটা প্রতিক্রিয়া তো দেখা দেবেই। তৃতীয় কথা হচ্ছে, এখন আর সে মুখকে চুপ করিয়ে রাখার কোনো প্রয়োজনও নেই। অতএব এই দীর্ঘকালের রুদ্ধ জল বাঁধ ভেঙে প্রবল কল্লোলে নিজেকে বিস্তার করতে শুরু করেছে। উঠতে বসতে নিতাই বাক্যবাণে জর্জর, অথচ উল্টে চড়ে উঠবার মুখ তার নেই। কোথায় যেন হার হয়েছে তার, বোঝা যায় না হারটা কোথায়, অথচ কি একটা লজ্জা মাথা তুলতে দেয় না। আবার সবথেকে মর্মান্তিক এই, যেখানে নিতাইয়ের পূজার বেদী হৃদয়ের নৈবেদ্য, ঠিক সেইখানেই যেন ভাবিনীর যত আক্রোশ। সত্যবতীর নামে জ্বলে ওঠে সে, অথচ কেন এই অগ্নিদাহ হৃদয়ঙ্গম হয় না নিতাইয়ের? মানুষ জাতটা কি এত অকৃতজ্ঞ? নিতাই ভাবে, কার দয়ায় বাসায় আসতে পেলি তুই? কে তোর জন্য সংসার গুছিয়ে রেখেছিল? কে তোর স্বামীকে বিপদ থেকে সুপথে আনল? এত স্বাধীনতা, এত বাবুয়ানা থাকত কোথায় তোর, যদি না সত্যবতী সুপারিশ করত? ধান সেদ্ধ করতে করতে, খার কাচতে কাচতে আর ঢেকিতে পাড় দিতে দিতেই তো জীবন কাটছিল। তাই কাটত, তার জন্যে কৃতজ্ঞতার বালাই মাত্র নেই। জানে না নাকি? নিতাই তো কলকাতার বাসায় পা দিয়েই বলেছিল, এই যে গিন্নেপনার স্বাধীনতাটি পেলে, এর কারণ স্বরূপ হচ্ছে সেই মানুষটি। বৌঠান হুকুম না করলে কোন শালা এত ঝামেলা পোহাতে যেত? ভাবিনীর যে মুখ বলে একটা বস্তু আছে, সেই সেদিনই যেন হঠাৎ একটু আভাস পেয়েছিল নিতাই। ঝপ করে বলে উঠেছিল ভাবিনী, সভ্য শহরে বাস করলে বুঝি কথাবার্তা এমন চোয়াড়ে হয়? তাই ইদানিং কথাবার্তা একটু অসভ্য হয়ে গিয়েছিল নিতাইয়ের। যে সঙ্গের যে ফল। যে বন্ধু তাকে উচ্ছন্নের পথের পথ চেনাচ্ছিল, সে নিজে যে দরের, তার গতিবিধিও তেমনি দরের ঘরে। কাজেই কথাবার্তার চালচলনে একটু প্রভাব পড়বেই, না পড়ে যাবে কোথায়? নিতাই শালা শব্দটা উচ্চারণ করেই ঈষৎ লজ্জিত হয়েছিল। ভাবিনীর মন্তব্যে আরো দমে গিয়ে বলল, এই দেখো, বাসায় পা দিতে না দিতেই যে গিন্নিত্ব শুরু করলে। সেদিন ওইটুকুর ওপর দিয়ে গিয়েছিল, কিন্তু দিনে দিনে কলা কলা চাঁদ বেড়ে যায়। এখন 16 কলায় বিকশিত হয়ে উঠেছে ভাবিনী। আজ সকালেই হয়ে গেল এক চোট। গল্পকথন বাই কল্লোল চ্যানেলে আপনারা শুনছেন আশাপূর্ণা দেবীর লেখা সত্যবতী ট্রিলজির প্রথম উপন্যাস প্রথম প্রতিশ্রুতি, আজ ৮ পর্ব। আমরা নিয়মিত গল্প পাঠ করে শোনাচ্ছি। আপনারা যারা প্রথমবারের মতো শুনছেন, কাইন্ডলি সাবস্ক্রাইব করে নেবেন। গল্প পাঠ ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। নিজে ভালো থাকবেন, আশেপাশের লোকজনকে ভালো রাখবেন। টাটা।